আগামী রোববার ২৮ এপ্রিল থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহের ছুটি শেষে রোববার শ্রেণীতে পাঠদান শুরুর নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আগামী ৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। প্রজ্ঞাপনে বলা হয়, তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণীকক্ষের বাইরে সূর্যের আলোয় করতে হয় এমন কার্যক্রম সীমিত থাকবে। দেশের সব অঞ্চলে তাপমাত্রা সমান নয়, সে কারণে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। গরম বেড়ে গেলে বিকল্প ব্যবস্থায় ক্লাসের বিষয়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। মর্নিং শিফট যেটা মানে বাচ্চাদের যে মর্নিং শিফটটা সেই সময়টা এগিয়ে নিয়ে আসার এবং ক্লাস সংখ্যা একটু কমানো, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কি না? সেগুলো তো কাজ করবো পরে, আগে সামনেরটা শেষ করে নেই, তারপরে ওটা দেখা যাবে। আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কিনা? যদি না, বিকল্প আমি তো বললাম অনলাইনে আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এখন তো সব গ্রামগঞ্জে তো স্কুল আছে, তারা তো অনলাইনে অভ্যস্ত না, অতএব সবকিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তীব্র গরমে তৃতীয় দফায় বৃহস্পতিবার থেকে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সহসা গরম কমার সুসংবাদ নেই। এদিকে তীব্র গরমে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পশু পাখির ডেরা কোথাও স্বস্তি নেই। বেড়েছে ডাব শরবতের চাহিদা। সারা দেশেও তীব্র তাপে অস্বস্তিতে মানুষ, আদায় করা হয়েছে বিশেষ প্রার্থনা। গরমে আক্রান্ত হয়ে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ, এসি সহ অতিমাত্রায় ইলেকট্রনিক পণ্য নির্ভরতা বাড়াচ্ছে তাপমাত্রা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গাছগাছালির ছায়া ভেদ করে আসা রোদের তীব্রতায় ছটফট খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। খাবার ছেড়ে একটু ছায়ায় গা জিরিয়ে নিচ্ছে চিড়িয়াখানার হরিণ, শকুন সহ অন্য প্রাণীরা। শুধু মানুষই নয়, গরমের তীব্রতায় নাকাল অবলা প্রাণীও। সারাদিন পরিশ্রম করি, শরীর জ্বলে রোদের মধ্যে। গাছগাছালি যে আশেপাশে চারপাশে আসে, ওখানে দেখা যাচ্ছে কিন্তু আমাকে কিন্তু এসি কি কিছুই লাগছে না, কিন্তু আমাকে কিন্তু নর্মালি কিন্তু ভালোই লাগছে। স্বস্তির জন্য পানি ছিটানো হচ্ছে নগরের সড়কে সড়কে, আর বাণিজ্যিক ভবনের গরম বাতাস বের করে দিচ্ছে শীতাতপ যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, এমন এসি নির্ভরতা বিপদ ডেকে আনছে। যাদের টাকা পয়সা আছে তারা একটু ভালো থাকার জন্য এসি কিনে, কিন্তু এটার রেমিডিয়েশন হচ্ছে যে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে, বনায়ন বাড়াতে হবে, কোনো অপচয় করা যাবে না। আর যদি এইভাবে চলতে থাকি তাহলে পৃথিবী এটা অ্যাকোমোডেট করতে পারবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও গরমের বিপরীতে কোনো সুখবর দিতে পারেনি। সিলেট, চট্টগ্রামের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাতে গরম কমবে না। আগামী আমরা এপ্রিল মাস যদি চিন্তা করি, এপ্রিল মাসে যে কয়েকদিন বাকি আছে, আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আর যেহেতু পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা নেই, তা আমাদের তাপ প্রবাহটা কমার তেমন একটা সম্ভাবনা নেই। ওই কমার প্রধান উপায় এবং একমাত্র মাধ্যম হলো বৃষ্টিপাত। এদিকে দেশ জুড়ে তাপদাহে পুড়ছে রাজপথ, গরমে মহাসড়কে গলছে পিচ। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষ ধ্বংস করে প্রকৃতির অভিশাপেই ঢাকায় গরম অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সাথে এসি, ফ্রিজের ব্যবহার, যানবাহনের আধিক্য, জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে। সমস্যার সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশ্লেষকরা। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের ৩য় পর্বে দেখুন নজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সুউচ্চ অট্টালিকা আর কাচে ঘেরা ভবনে সুসজ্জিত ঢাকা। এই ঢাকার বাতাস আর তাপ বিপর্যস্ত করে তুলছে জীবন আর জীবিকা। ভবনের দেয়ালে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের বাহার, সাথে ফিটনেসবিহীন গণপরিবহন বাড়াচ্ছে উষ্ণতা। ঢাকার এই বিরূপ আবহাওয়ার জন্য দায়ী নির্বিচারে গাছ নিধন। উন্নয়নের দোহাই দিয়ে বিভিন্ন সময় পরিবেশ বান্ধব গাছ নিধন করেছে বিভিন্ন সরকারি সংস্থাগুলো। বিআইপির এক গবেষণায় দেখা যায়, 3 দশকে রাজধানীর ঢাকার সবুজ এলাকা কমে মাত্র 7% দাঁড়িয়েছে।
আর জলাভূমি নেমে এসেছে মাত্র 2.9%। জলাধার ভরাট করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি। বিশেষজ্ঞরা আরও বলছেন, উত্তর ঢাকায় সবুজায়ন 14% আর দক্ষিণে 9%। পুরো ঢাকায় যা থাকার কথা ছিল 15 থেকে 20% বেশি। এ শহরের তাপমাত্রা এ কারণে পীড়া দিচ্ছে নগরবাসীকে। পরিকল্পনাবিদদের গবেষণা আরও বলছে, নগরীর 81% এলাকায় এখন ইট, পাথর আর কংক্রিটে ঘেরা। এসব কারণেই মরুর তাপে জ্বলছে ঢাকা। এ অবস্থা থেকে স্বস্তি ফেরাতে নীতিমালা মেনে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সবাই। যদি ঘাসও থাকে সেটা তো অ্যাবজর্ব করতে পারছে, সেটা পারছে না। সেই ধরনের ভূমি আমি সফট গ্রাউন্ড রাখছি না। আপনি নতুন এলাকাগুলো দেখেন, কয়টা এলাকায় আপনি খেলার মাঠ এবং পার্ক পাবেন। পরিকল্পনা ঠিকই আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উদাসীনতা, যারা দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো আছে তাদের এই ব্যাপারে একেবারেই উদাসীনতা, এই আজকে ঢাকা শহরকে এই অবস্থায় করে নিয়ে এসছে। যেভাবে করে গত 20 বছর 25 বছর ধরে আমার ব্লু নেটওয়ার্ক, জলাধার, খাল, পুকুর আমরা ক্রমাগতভাবে দখল, দূষণ করেছি। একমাত্র নতুন গাছ রোপণ করা হয়েছে হাতির ঝিলে প্রায় 60,000 গাছ। এটি আপনার সম্ভব। আর নতুন গাছ লাগালেন কোথায়? আপনি তো কাটার সর্দার, লাগালেন কোথায়? গত 26 বছরে কোথায় গাছ লাগানো হয়েছে? আমি মনে করি প্রয়োজন এখন সড়ককে সংকুচিত করে, ফুটপাথকে প্রসারিত করে, ফুটপাথ ধরে সাইড ওয়াকে প্রচুর গাছ লাগানো। দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ছাড়া রাতারাতি ঢাকার তাপমাত্রা সহনীয় করা অসম্ভব বলে মত নগর বিশেষজ্ঞদের। জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ অনুযায়ী বনায়ন রক্ষা করা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ঢাকাকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে। তারা এও বলছেন, বসবাসযোগ্য সুনিবিড় শহর হিসাবে গড়ে তুলতে অপরিকল্পিত নগরায়নে লাগাম টেনে ধরতে হবে নীতি নির্ধারকদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চলমান রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি যুদ্ধ সহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর ৮০তম অধিবেশনে এ আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশের সহযোগিতাও চেয়েছেন তিনি। এদিকে থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা। হাসান মাহমুদের রিপোর্ট। ১৯৭৩ সাল থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর সদস্য বাংলাদেশ। সংস্থার ৮০তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যার সমাধান করতে আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. ২০ মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও UNESCAP-এর এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
2023 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তিনি দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মানবাধিকার প্রতিবেদনের অনেক তথ্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়, কারণ একটি দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে। সেসব সীমাবদ্ধতা মোকাবেলা করে সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি বলে জানান তিনি। Often put limit to the pace of realizing those rights. The government of Bangladesh has been doing its best to uphold human rights of প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি, বরং দেশটির প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়। বাংলাদেশ সরকার মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৫তম আসরে প্রথমবারের মতো বাজিমাত কুমিল্লার বাঘা শরীফের। হোমনা উপজেলার বাসিন্দা ফরিদের স্থানীয়দের কাছে বাঘা শরীফ নামে পরিচিত বলি খেলায় প্রথমবার অংশ নিয়ে বৃহস্পতিবার শিরোপা জিতেছেন তিনি। রানার্স আপও হয়েছেন একই জেলার রাশেদ। লালদিঘি মাঠে প্রায় ১১ মিনিট খেলার পর রাশেদ নিজ থেকেই পরাজয় স্বীকার করে শরীফের হাত তুলে ধরেন। পরে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন। বলি খেলায় তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। দুপুরে খেলা শুরুর আগে থেকেই নগরীর লালদিঘি ময়দানে দর্শকদের ঢল নামে। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। ঢোল, বাজনা আর করতালিতে তারা সমর্থন যোগাতে থাকেন বলিদের। কিশোর থেকে শুরু করে নানা বয়সী ৮৪ জন বলি অংশ নেন এবারের আসরে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের ৮টি দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। এছাড়া দুদকের অনুসন্ধান দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গেছে। গত মঙ্গলবার হাইকোর্টে দুদককে বেনজিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন। দিনাজপুরের হিলিতে চাষ হচ্ছে সুপারফুড নামে পরিচিত কিনোয়া ও চিয়া সিড। প্রোটিন ফাইবার যুক্ত নতুন ২ ধরনের ঔষধি গুণ সমৃদ্ধ এই ফসল আবাদ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা শামীম খান। তার ৪২% জমিতে তিনি আবাদ করছেন কিনোয়া ও চিয়া সিড। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। চিয়া সিড ও কিনোয়া ঔষধি গুণ সম্পন্ন দানাদার ফসলটির সাথে তেমন পরিচিতি নেই এদেশের মানুষের। প্রোটিন, ফাইবার ও আঁশযুক্ত দানাদার ফসলটি কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, চিলি, মেক্সিকো, নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশে চাষ হয়ে থাকে। এটি দেশে নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাহিরে। ইসবগুলের ভুসি পানিতে ভিজিয়ে রাখতে হয়, ঠিক সেভাবে পানিতে ভিজিয়ে রাখতে হয় চিয়া সিড। আসার কথা হলো এটি এখন চাষ হচ্ছে দিনাজপুরের হিলিতে। কৃষি উদ্যোক্তা শামীম খান পঞ্চগড় থেকে বীজ সংগ্রহ করে নিজের ৪২% জমিতে আবাদ করেছেন কিনোয়া ও চিয়া সিড। সরিষা চাষের মতো একই পদ্ধতিতে রোপণ করা হয় কিনোয়া ও চিয়া সিড। এটা একটা মধ্যবর্তী ফসল। এই মধ্যবর্তী ফসলটা যদি আমি চাষ করি বা আমার দেখে কেউ চাষ করে, তাহলে সরিষা আলুর থেকে তারা অনেক বেশি লাভবান হবে। পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে যে আর আমরাও চাষবাস করব। কিনোয়া ও চিয়া সিড কেউ আবাদ করতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। এটা ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে মানুষের আসলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এবং এটা ডায়াবেটিস এবং যারা উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পন্ন রোগী আছে তাদের জন্য খুবই ভালো। বিভিন্ন ফল ও সবজির তুলনায় চিয়া সিড ও কিনোয়ায় বেশি ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য নিরাময়ে খুবই উপযোগী। পেটের রোগ, হৃদরোগের ঝুঁকি কমানো সহ ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে এটি। এনটিভি নিউজ ডেস্ক।
টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরের নকশিকাঁথা সহ মোট 14টি পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, সব আইনি প্রক্রিয়া অবলম্বন করেই বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে। মহিদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী 14টি পণ্যের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক সনদ প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে বাংলাদেশের যেসব পণ্য জিআই সনদ পেয়েছে তা হল ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃত সাগর কলা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর ও আগরের তৈরি আতর, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশিকাঁথা। প্রচার করতে হবে, বেকার আছে। এই জিনিসগুলি আমাদের যেমন ঐতিহ্য আছে, আজকে আমাদের কোয়ালিটি এবং কোয়ালিটিও আমাদের মেনটেন করতে হবে, তাদেরকে আরও স্মুথলি এদের আরেকটা জিনিস হলো অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা তাদেরকে। সম্প্রতি বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করে জিআই পণ্যের স্বীকৃতি দেয় ওই দেশের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। শুরু হয় দুদেশের মধ্যে বিতর্ক এবং আলোচনা। এরপর সব আইনি প্রক্রিয়া অবলম্বন করে টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। এটার জন্য আমরা যে আইনি প্রক্রিয়া সেটা আমরা গ্রহণ করেছি। আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের ডিসি সাহেব আছেন, তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে। সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। এদিকে জিআই সনদ পাওয়া দেশের ঐতিহ্যগত এসব পণ্য রক্ষা এবং বাজারজাতকরণের সঠিক প্রক্রিয়া অবলম্বনের নির্দেশ দেন শিল্পমন্ত্রী। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।